অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন নোটিশ প্রকাশিত হয়েছে সরকারের পক্ষ থেকে। 8ই জুলাই একটা বৈঠক করা হয়েছিল, সেই বৈঠকের পরিপ্রেক্ষিতেই এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। সেখানে কয়েকটা বিষয় ক্লিয়ার করে বলা হয়েছে যে ইনকাম ট্যাক্স দিলে টাকাটা পাওয়া যাবে কিনা, 50 ডেসিমেল বা তার বেশি জমি থাকলে টাকাটা পাওয়া যাবে কিনা, 3টে বা তার বেশি যদি পাকা ঘর থাকে তাহলে সেই আবেদনকারী টাকা পাবেন কিনা, এবং জিএসটি দিলে, সরকারি পেনশন পেলে, সরকারি চাকরি করলে, এগুলো করলে টাকা পাওয়া যাবে কিনা। তাছাড়া কাদের আবেদন আপাতত বাতিল রাখা হচ্ছে, কাদেরকে আপাতত টাকা দেওয়া হবে না, এছাড়া কাদের আবেদন অ্যাপ্রুভ বা অনুমোদন করা হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে একটা ডিটেল নোটিশ প্রকাশিত হয়েছে সরকারের পক্ষ থেকে। সেটাই এই ভিডিওতে বলছি, এবং নোটিশে কি বলা আছে সেটা আপনাদেরকে আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি। তাহলে এই ভিডিওটা দেখে নিলে আপনি সহজভাবে সবকিছু বুঝে যাবেন। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। নোটিশটা ডাউনলোড করতে পারবেন ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্ট থেকে, সেগুলো ডাউনলোড করুন, ভালো করে পড়ে নিজেরাই ভেরিফাই করে নেবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি ফলো করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য। এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। এই নোটিশটা প্রকাশিত হয়েছে 8ই জুলাই এই তারিখে। তো অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা মিটিং বা বৈঠক বসেছিল 8ই জুলাই সকাল 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। এবং এই নোটিশে অন্নপূর্ণা যোজনার যে টাকা বিনিয়োগ বা টাকা ডিস্ট্রিবিউশন করা, টাকা বিতরণ করা, সেটার রিভিউ মিটিং এটা। তো এই মিটিং এ যারা যারা উপস্থিত ছিল সেগুলো হচ্ছে নোডাল ব্যাংকের প্রতিনিধিরা, যাদের পেমেন্ট ফেইলিয়ার হয়েছে তাদের জন্য নোডাল ব্যাংকের সঙ্গে সরকার যোগাযোগ করে সেটা সমস্যার সমাধান করার চেষ্টা করছে, তো সেই ব্যাংকের প্রতিনিধিরা ছিল। এবং কেএমসির কমিশনার ছিল, এসডিও, বিডিও এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসাররা ছিল ভার্চুয়াল মোডে, অর্থাৎ অনলাইনে মিটিংটা হয়েছে। এবং এই মিটিং এ কি বলা হয়েছে সেটাই আপনাদেরকে ক্লিয়ার করে বলছি। দেখুন, প্রথম অপশনটা বলা হয়েছে এডিট অপশন রিগার্ডিং মাইনর নেম চেঞ্জ স্ল্যাশ আধার চেঞ্জ ইটিসি ইজ রিকোয়ার্ড, অর্থাৎ এডিট অপশন চালু করা হয়েছে অন্নপূর্ণা যোজনাতে। তো আপনার যদি ছোটখাটো মাইনর কোনো ভুল থাকে, যেমন আধার নাম্বারের চেঞ্জ বা আপনার ফ্যামিলি মেম্বারদের নামের কোনো ভুল, তথ্যে কোনো ভুল, অ্যাড্রেসে কোনো ভুল, সেক্ষেত্রে এডিট করতে পারবেন। কিন্তু সাধারণ নাগরিকদের জন্য এডিট অপশনটা চালু করা হয়নি। এডিট অপশনটা চালু করা হয়েছে যারা সরকারি আধিকারিক তাদের কাছে। তো আপনার যদি কোনো কিছু এডিট করতে হয় আপনি বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে এডিট করতে পারবেন, বা আপনার বাড়িতে ইনকোয়ারি অফিসার আসলে তাদেরকে দিয়ে আপনি আপনার এই এডিট অপশনটা কাজে লাগাতে পারবেন। তাহলে এটা একটা নিয়ম। দ্বিতীয়ত বলা হয়েছে যে কাদের আবেদনটা বর্তমানে আন্ডার ইনকোয়ারিতে আছে। তো বলা হয়েছিল যাদের আবেদন আগে রিজেকশন করা হয়েছিল, প্রফেশনালি রিজেকশন মানে যাদের আবেদন অস্থায়ীভাবে রিজেকশন ছিল। আপনারা আশা করি জানেন যে আপনাদের আবেদন আগে দেখাচ্ছিল রিজেক্টেড, পরবর্তীতে সেই সমস্ত উপভোক্তা যাদের আবেদন রিজেক্টেড দেখাচ্ছিল তাদেরকে কিন্তু ইনকোয়ারি, ফিল্ড ইনকোয়ারিতে পাঠানো হয়েছে। অর্থাৎ আপনার আবেদন আগে ছিল রিজেক্টেড, এখনো হয়েছে আন্ডার ইনকোয়ারি। তো যাদের আন্ডার ইনকোয়ারিতে থাকবে তাদেরকে কিন্তু এখন গ্রাউন্ড লেভেলে গিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বা ফোন কল করে ভেরিফিকেশন হচ্ছে, যেটা আমরা সবাই জানি। এবং যাদের আবেদনটা ফেরত গেছে, রিভার্টেড হয়েছে, ভুলের কারণে সেটা সংশোধনের জন্য ফেরত গেছে, তাদেরকেও কিন্তু ইনকোয়ারি অফিসার বাড়ি বাড়ি গিয়ে বা অফিসে ডেকে বা কল করে ভুলটা সংশোধন করছে, এবং 9 জুলাইয়ের মধ্যে এই সংশোধনগুলো তাদেরকে কমপ্লিট করে ফেলতে হবে, এটা বলা আছে। এর সঙ্গে এটা বলা আছে যে কারা অন্নপূর্ণা যোজনাতে আবেদন করলেও টাকাটা পাবে না আপাতত। তো এখানে কয়েকটা শ্রেণী বা ক্যাটাগরি উল্লেখ করে দেওয়া আছে। আপনি যদি এই ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা এখন পাবেন না। যেমন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং প্যারা টিচার। তাহলে এই সমস্ত যারা চাকরি করেন, আপনি যদি অঙ্গনওয়াড়ি চাকরি করেন, অঙ্গনওয়াড়ি সহায়িকা চাকরি করেন, আশাকর্মী হয়ে থাকেন, সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকেন বা প্যারা টিচার হয়ে থাকেন, তাহলে আপনি অন্নপূর্ণা যোজনার টাকাটা বর্তমানে পাবেন না। তার কারণ কি? তার কারণ এনারা প্রত্যেকে গভর্নমেন্ট সেক্টর মানে সরকারি চাকরি করেন, এবং মান্থলি বেসিসে অর্থাৎ প্রতি মাসে সরকারের কাছ থেকে সাম্মানিক ভাতা বা বেতন বা পারিশ্রমিক নিয়ে থাকেন, যার জন্য এই সমস্ত মানুষদের আবেদনকে এখন অ্যাপ্রুভ করা হবে না। পরবর্তীতে কি করা হবে সেটা অর্ডার করে জানিয়ে দেওয়া হবে। তাহলে আপনি যদি এই সমস্ত ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে আপনার আবেদন এখন অ্যাপ্রুভ করা হবে না, আপনি টাকা পাবেন না। পরবর্তীতে কি করা হবে সেটা এখনো জানা যায়নি, নোটিশ অনুযায়ী পরবর্তীতে জানানো হবে। আচ্ছা, এরপরে বলা আছে যে যাদের ফ্যামিলি মেম্বার গভর্নমেন্ট এমপ্লয় মানে সরকারি চাকরি করে বা সরকারি পেনশন পায় বা ইনকাম ট্যাক্স দেয়, তাদের আবেদনটাকে মঞ্জুর করা হবে কিনা সেটা মূল যে নোটিফিকেশন সেই অনুযায়ী গ্রহণ করা হবে। অর্থাৎ যেটা আমাদের ওই মে মাস নাগাদ একটা অন্নপূর্ণা যোজনাতে আবেদন করার মূল নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, সেই নোটিফিকেশনে অনুযায়ী সেটাকে দেখা হবে। কিন্তু এখনো পর্যন্ত এখানে ক্লিয়ারলি কোথাও বলা নেই যে টাকাটা পাবেন কিনা। কিন্তু একটা কথা বলা আছে
যে দ্য অ্যাপ্লিক্যান্ট ফ্রম সাচ ফ্যামিলি, অর্থাৎ সেই সমস্ত আবেদনকারী যাদের পরিবারের কেউ সরকারি চাকরি করে, সরকারি পেনশন পায় বা ইনকাম ট্যাক্স দেয়, তাদের আবেদনকে আগে অ্যাপ্রুভ করা হবে না। মে নট বি ব্রট আন্ডার দ্য অ্যাপ্রুভ লিস্ট অফ নাও, অর্থাৎ তাদের আবেদন আগে অ্যাপ্রুভ করা হবে না। আগে কাদেরকে প্রায়োরিটি বা প্রাধান্য দেওয়া হবে? যারা অ্যাকচুয়ালি নিডি, অর্থাৎ যাদের সত্যি দরকার এই অন্নপূর্ণা যোজনা, তাদেরটা আগে অ্যাপ্রুভাল করা হবে। তারপরে গিয়ে দেখা হবে যে আপনি যদি সরকারি চাকরি করেন, আপনি যদি পেনশন পান, আপনি যদি ইনকাম ট্যাক্স পান এবং আপনার পরিবারের কোনো মহিলা অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করেছে, তাদেরটা পরে দেখা হবে। এবং এই বিষয়ে কোনো প্রকার ক্লারিফিকেশন এখনো পর্যন্ত ইস্যু করা হয়নি, পরবর্তীতে ইস্যু করা হবে। তাহলে এই যে ক্যাটাগরির মধ্যে যারা পড়ছেন, যাদের পরিবারের কেউ সদস্য সরকারি চাকরি করে বা সরকারি পেনশন পায় বা ইনকাম ট্যাক্স দেয়, তাদের আবেদন এখন মঞ্জুর করা হচ্ছে না। পরবর্তীতে এটাকে আরো বিবেচনা করে দেখা হবে। এখন তাদেরটাই মঞ্জুর করা হবে যারা অ্যাকচুয়ালি নিডি বা যাদের দরকার অন্নপূর্ণা যোজনা, তাদেরটা আগে অ্যাপ্রুভাল করে দেওয়া হবে। এরপরে আরেকটা যেটা প্রশ্ন, যে এইখানে যে সমস্ত মহিলার পরিবার জিএসটি দেয়, অথবা যাদের 3টে বা তার বেশি পাকা রুম আছে, অথবা 50 ডেসিমেলের উপরে জমি আছে, তাদের আবেদন কনসিডার করা হবে কিনা? খুবই ভালো একটা প্রশ্ন। আপনাদের অনেকের মনে এই প্রশ্নটা আছে, দাদা আমি 3টে পাকা ঘর আছে, এখানে ইয়েস করেছিলাম, তাহলে আমার আবেদনটা বাতিল হয়েছে কিনা? এইটা সব থেকে বড় প্রশ্ন। তারপরে আসে যে 50 ডেসিমেল বা 50 শতক জমি আছে বা তার বেশি আছে, সেক্ষেত্রে আমার আবেদন বাতিল করলো কিনা, বা আমার পরিবারের কেউ জিএসটি দেয়, তাহলে আমার আবেদন বাতিল করলো কিনা। তো সেটা নিয়ে কি বলা আছে? এখানে বলা আছে এই সমস্ত কেস থাকলে তাদেরকে ক্ল্যারিফাই করতে হবে ইনকোয়ারির সময়। এবং যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, নোটিফিকেশন নাম্বার হচ্ছে এটা, যেটা 19/5/2026, সেই নোটিশ অনুযায়ী কাজ করা হবে। সেই নোটিশে কি কোথাও বলা আছে যে আপনার 3টের বেশি পাকা ঘর থাকলে আপনি টাকা পাবেন না, বা 50 শতকের বেশি জমি থাকলে টাকা পাবেন না, বা আপনি জিএসটি দিলে টাকা পাবেন না? সেই নোটিশে কিন্তু কোথাও বলা নেই। সেই নোটিশটা আপনারা দেখে নেবেন বা ডাউনলোড করে নেবেন। তাহলে এটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার মূল নোটিশ, যেটা প্রকাশিত হয়েছিল 19/5/2026 এই তারিখে। এবং এই নোটিশে যে সমস্ত শর্ত বলা আছে সেগুলো দেখে নিন। বলা আছে আবেদনকারী মহিলার বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। আবেদনকারী নিজে কোনো প্রকার সরকারি চাকরি করলে, যেখানে রেগুলার স্যালারি পায়, তাহলে সে আবেদনযোগ্য নয়। সে যদি পেনশন পায়, সরকারি পেনশন, তাহলে সে আবেদন করতে পারবে না। এবং সে যদি ইনকাম ট্যাক্স পেমেন্ট করে, মানে ইনকাম ট্যাক্স পে করে, তাহলে সে টাকাটা পাবে না। তাহলে এগুলো হচ্ছে মূল শর্ত অন্নপূর্ণা যোজনাতে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে যদি আপনার 3টের বেশি পাকা রুম থাকে, তাহলে যে আপনি টাকা পাবেন না, এরকমটা নয়। মানে আপনি যদি 3টে বেশি পাকা রুম থাকে, আপনি যদি অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে ইয়েস করে থাকেন, তাহলে আপনি টাকাটা পাচ্ছেন। 50 ডেসিমেল জমি থাকলেও আপনি টাকাটা পাচ্ছেন। কিন্তু আপনার ফ্যামিলি জিএসটি কারোর নামে আছে, সেক্ষেত্রেও সম্ভবত আপনি টাকাটা পাবেন। তাহলে আশা করি এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। যাদের আবেদন বাতিল হয়েছিল, পরবর্তীতে আন্ডার ইনকোয়ারিতে গেছে এই দুটি কারণ দেখিয়ে, বিশেষ করে যে 3টের বেশি পাকা রুম আছে, আবেদন বাতিল, বা 50 ডেসিমেলের বেশি জমি আছে, আবেদন বাতিল। এই কারণ দেখিয়ে যাদের আবেদন বাতিল হয়েছিল, তাদের আবেদন কিন্তু এখন অ্যাপ্রুভাল করে দেওয়া হবে। তাহলে এটা আপনাদের জন্য সুখবর। এছাড়া যে রেকমেন্ডেশন ফর্ম বা সুপারিশ ফর্ম, যেটা ইনকোয়ারি অফিসার আপনাদের বাড়ি বাড়ি গিয়ে জমা নিচ্ছে, সেগুলো তাদের পোর্টালে আপলোড করতে সমস্যা হচ্ছে। যার জন্য সরকার বলেছে যে এখন আপলোড করার প্রয়োজন নেই, শুধুমাত্র আবেদনকারীর কাছ থেকে কি করতে হবে, ওই সুপারিশ ফর্মটা জমা নিয়ে রাখতে হবে। পরবর্তীতে আপলোড করবেন, এখন অ্যাপ্রুভাল করিয়ে দেবেন। তাহলে এটাও মাথায় রাখবেন যে আপনার এলাকায় যদি বাড়িতে বাড়িতে আন্ডার ইনকোয়ারি থাকার কারণে ইনকোয়ারি করতে যায় আশা কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী, সেক্ষেত্রে আপনার কাছে যদি সুপারিশ ফর্ম দেয়, সেগুলো অবশ্যই মাস্ট জমা করবেন। কারণ ওই ফর্মটার উপরে বেস করে আপনার আবেদন অ্যাপ্রুভাল বা রিজেক্ট করা হবে। এগুলো পোর্টালে এখন আপলোড করতে পারছে না, পোর্টালে সমস্যা থাকার কারণে ইনকোয়ারি অফিসাররা আপলোড এখন করতে পারছে না, কিন্তু পরবর্তীতে আপলোড করে দেবে। কিন্তু ওই হার্ড কপিটা বা ফিজিক্যাল কপিটা আশা কর্মীদের কাছে জমা দিয়ে দেবেন। তাহলে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট তথ্য বলা আছে এখানে। সেরকম আর ইম্পর্টেন্ট তথ্য বলা নেই, যেগুলো আমি বলে দিলাম। আরো কিছু বলে দিলাম, যেমন বলা আছে যাদের অফলাইনে আবেদন করেছিলেন, তারা স্ট্যাটাস দেখতে পারছেন না অনলাইনে, যার জন্য সেই সমস্ত আবেদনকারীরা বিডিও অফিসে এসে তারা কি করছে, বিক্ষোভ দেখাচ্ছে। এই কারণে এনআইসি মানে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার, এরকম কিছু এনআইসি থেকে বলা হয়েছে যে তাদের স্ট্যাটাস চেক করার অপশনটা অনলাইন পোর্টালে দেওয়া হোক, এবং সেটা 9/7/2027 অনুযায়ী কাজ এগোবে। তাহলে আপনারা যারা অফলাইনে জনকল্যাণ শিবিরে ফর্মটা জমা দিয়েছিলেন, পরবর্তীতে আবার অনলাইনে আবেদন করেছেন,
বা অনেকে পরবর্তীতে অনলাইনে আবেদন করতে গিয়ে আবেদন করতে পারছেন না, তাদের প্রত্যেকের জন্য অনলাইনে স্ট্যাটাস দেখার অপশনটা খুব শীঘ্রই চালু হয়ে যাবে। সরকার এই বিষয়টাই বিবেচনা করে দেখেছে, তো আপনারাও চিন্তা করবেন না। এরপরে যাদের পেমেন্ট ফেইলার এসছে, মানে সরকার আপনার আবেদন অ্যাপ্রুভাল করেছে, টাকা ছেড়ে দিয়েছে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, দেখাচ্ছে পেমেন্ট ফেইলিয়ার, তাদের কি হবে? তাদের এই পেমেন্ট ফেলিয়ার কেন হচ্ছে সেটা কিন্তু যে ব্যাংকের নোডাল অফিসার আছে তাদের সঙ্গে সরকার কথা বলছে, এবং কি কারণে টাকাটা ব্যাংকে ক্রেডিট হচ্ছে না সেটা অ্যাপ্লিক্যান্টদেরকে জানাতে হবে, অর্থাৎ আবেদনকারীদেরকে জানাতে হবে। এই নিয়ে এডিএম, এসডিও, বিডিও তারা কিন্তু রিকোয়েস্ট করেছে কাকে? ব্যাংকের নোডাল অফিসারদের, যে আপনাদের এই সমস্যাটা হচ্ছে ব্যাংকে, আপনারা কি করবেন? যত তাড়াতাড়ি সম্ভব যাদের পেমেন্ট ফেইলিয়ার হয়েছে তাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট করে দেবেন। দ্য পেমেন্ট ইজ ক্রেডিটেড তাদের অ্যাকাউন্টে। তাহলে খুব সহজে আপনাদের পেমেন্ট যদি না ঢুকে থাকে পেমেন্ট ফেইলিয়ারের কারণে, তাহলে আপনার টাকাটা খুব শীঘ্রই ঢুকে যাবে। এরপরে যারা 30/6/2026 মানে 30শে জুনের মধ্যে আবেদন করেছিলেন, তারা যদি যোগ্য হন তাহলে তাদের আবেদন 10/7/2026 মধ্যে কি করতে হবে? কমপ্লিট করে ফেলতে হবে। মানে আপনি 30শে জুন বা তার মধ্যে, 30শে জুন বা তার আগে আবেদন করেছিলেন, আপনার আবেদন এখনো আন্ডার ইনকোয়ারিতে আছে, এখন স্ট্যাটাস পরিবর্তন করা যাচ্ছে না, বা আপনি চেক করতে পারছেন না অ্যাপ্রুভাল বা রিজেক্ট হলো কিনা, তাহলে আপনার যে আবেদনটা সেটা 10ই জুলাইয়ের মধ্যে আপনার আবেদনটাকে ফাইনালি রিজেক্টেড বা অ্যাপ্রুভ কি করবে সেটা দেখাতে হবে, এবং সেই অনুযায়ী পেমেন্ট ছাড়া হবে। তাহলে জুলাই মাস নাগাদও আপনি পেমেন্ট পেতে পারেন, একটা সম্ভাবনা আছে। যারা 30শে জুন বা তার আগে আবেদন করেছিলেন, যারা জনকল্যাণ শিবিরে ফর্ম জমা দিয়েছিলেন, তাদের অফলাইন ফর্মগুলো 10ই জুলাইয়ের মধ্যে ডিজিটাইজ করে দেওয়া হবে, এবং তাদেরকে জুলাই মাসেও কিন্তু টাকাটা দিয়ে দেওয়া হবে যারা এলিজিবেল। তাহলে কোনো চিন্তা করবেন না, অফলাইনে যদি ফর্ম জমা দিয়ে থাকেন 10 জুলাইয়ের মধ্যে আপনার অফলাইন ফর্মটা ডিজিটাইজ করে যোগ্য হলে আপনার টাকাটা জুলাই মাসে দিয়ে দেওয়া হবে। তাহলে নোটিশ এখানে শেষ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে নোটিশের সমস্ত তথ্য, আশা করি বুঝতে পেরেছেন। তাও যদি কোথাও সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানাবেন। এই নোটিশ ডাউনলোড করার লিঙ্ক আমি ফেসবুকে ফার্স্ট কমেন্টে বা ইউটিউবে ডেসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, ডাউনলোড করে নিজেরাই পড়ে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।